নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাপাডাঙ্গা দামোদর নদের বাঁধের উপর দিয়ে সন্ধ্যার পর চলাফেরা করবে এমন বুকের পাঠা কারোরই ছিল না। কেননা ওইসব অঞ্চলের আশেপাশের গ্রামগুলিতে তখন লোকবসতিও যেমন কম ছিল, তেমন ছিল ডাকাতের উপদ্রব। তা একবার হলো কি, তালপুকুর গ্রামের বিধুভূষণ নামের একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপাডাঙ্গায় এলো। হাওড়ার চাপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ। বিধুভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সবকিছুই ছিল তার। চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে 3-4 মাইলের পথ। কিন্তু মুশকিল হচ্ছে এই পথ সে পাড়ি দেবে কেমন করে। গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছুই নয়, তার উপর সঙ্গে টর্চও আছে। কিন্তু এই পথ পাড়ি দিতে সে ডাকাতের পাল্লায় পড়বে না, তাই বা কে বলতে পারে। অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতে হবে কি মন চায় কারো। অবশেষে অনেক চিন্তা ভাবনার পর ভাগ্যে যা আছে তাই হবে মনে করে ভগবানের শরণ নিয়ে বাঁধের পথ ধরল বিধুভূষণ। বেশ আসছে। এইভাবে বেশ কিছুটা পথ আসার পরে ভয়ে বুক শুকিয়ে গেল তার। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলছে। সে কি নিকষ অন্ধকার, শুধু কয়েক মুঠো জোনাকির আলো, আর ওই লণ্ঠনটির আলো ছাড়া কিচ্ছুই নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না। অথচ দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়ে এসেছিল। সেই ঘন অন্ধকারে লোকটি সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া তার শরীরে কোনো অংশই দেখা যাচ্ছে না। তখন বিধুভূষণের এবার ভয় করল খুব। তাই সে চলার গতি মন্থন করে এক সময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকে একটা কেমন যেন ঘ্যান ঘ্যানে গলার স্বর ভেসে এলো, আয়, আয় না রে, আমার সাথে আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করছে এ তারা নয় তো, বরং যাদের কথা বারেকের তরেও মনের মধ্যে উকি দেয়নি সেই ভূতের পাল্লায় পড়েছে সে। ওর শির দাঁড়াবে একটা হিমশোধ নেবে এলো। বিধুভূষণ বলল, কে তুমি? আমার সঙ্গ নিয়েছ কেন? আমার খুব ভয় করছে তোমাকে। অন্ধকারে কে যেন হেসে উঠল খিলখিল করে। সে কি হাসি, যেন সর্দি বসা ঘর ঘরে গলা। বলল, ভয় নেই রে তোর, আমার সঙ্গে আয়। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আঁকলে বসে আছে। তাদের চোখের ভিতর থেকে লাল আলো জ্বলছে। তারা বলল, এই অসময়ে এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে তোরা যেতে দে। কাল সকাল হতে তর সইল না ওর। এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো ওকে জিজ্ঞাসা কর। ওর বাবার খুব অসুখ রে, সেই শুনেও দেখতে এসেছে। ওর কোনো দোষ নেই। বিধুভূষণের যেন গায়ে কাঁটা দিয়ে উঠল তখন। ওর বাবার অসুখের কথা ও কি করে জানল? সেই ছায়া শরীরগুলো বৃষ্টি গলায় হেসে উঠল এবার। ওর বাবার অসুখ তো তোর কি? তুই ওর কে হোস? বলার সঙ্গে সঙ্গেই
সেই লণ্ঠনধারীর মুখ থেকে যেন আগুনের একটা হলকা ছুটে গেল সেই ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিস্তব্ধে পথ চলা। যেতে যেতে হঠাৎই একসময় দেখতে পেল মশাল হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসছে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের। বিধুভূষণ বুঝতে পারল আজ আর নিস্তার নেই তার। কালীচরণের পাল্লায় পড়েছে সে। ওরই দলবল এসে আক্রমণ করবে এবার। ভয়ঙ্কর ডাকাত কালীচরণ, যার প্রাণে কোনো মায়া মমতাই নেই। দলের পুরো ভাগই তখন কালীচরণের ছিল। গম্ভীর গলায় হাঁক দিল, কে ও, কে আসে? লণ্ঠনধারী তখন উধাও। বিধুভূষণ বলল, আমি তালপুকুর গ্রামের ছেলে। আমার বাবার অসুখের খবর পেয়ে আমি আসছি। আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকটভাবে হেসে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরে সে কি হাসি। সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না। কে হাসে? কারা হাসে? ধমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুগ্ধপোষ্য বালক, নিয়তির ডাক না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়ে এসছে বাবা। অমনি ফ্যাস ফ্যাসে গলায় অন্ধকার থেকে কারা যেন বলে উঠল, তোর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ যে ঘনিয়েছে। গর্জে উঠল কালীচরণ। কে কে বলে এই কথা? আবার সব চুপ। বিধুভূষণ এবার মিনতি করে বলল, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে সবই তোমাকে দিয়ে দেব। শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একবার অন্তত ঘরে যেতে দাও। বাবা আমার মৃত্যুশয্যা, তাকে একবার শেষ দেখাটা দেখতে চাই। কালীচরণ আবার হাসল, বলল, ওরে সাপের লেখা আর বাঘের দেখা, জানিস তো আমি সেই বাঘ। ডাক তোর বাবাকে, ডাক তোর ভগবানকে। আমার নাম কালীচরণ। বলেই বল্লমটা উঁচিয়ে সজোরে ছুঁড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লাগতেই ভেঙে দুটুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ঢং করে একটা শব্দ হলো শুধু। বিধুভূষণ তখন লোহার মতন কঠিন হয়ে গেছে। ওর দু চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, এবারে আমার খেলাটা দেখ। বলেই সে বজ্র বাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে দৌড় দিল ওর দলে সব লোকেরা। পারল না শুধু পালিয়ে যেতে কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতো হয়ে গেছে। সে দুহাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধরাস করে মাটিতে ফেলে দিল। অন্ধকারের ভিতর থেকে কারা যেন বলে উঠল, সাবাস বিধুভূষণ, সাবাস। বিধুভূষণ সেই রকম লৌহ কঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি চলে এলো। এই চেহারা নিয়ে কি করে ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখলে চিনতে পারবে কি? এই সব চিন্তা করতে করতেই গা মাথা ঝিমঝিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ সেইখানেই মাথা ঘুরে পড়ে গেল বিধুভূষণ। পরের দিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করল তাকে। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল ওর। বিধুভূষণের বাবা ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আর বিধুভূষণ যেমন ছিল তেমনই আছে। ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুর্ধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্টু চক্রের হাতে
প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডি উদ্ধার করে নিয়ে গেছে। গত রাতের ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতো কারোর কাছে বলল না, এমনকি বাড়ির লোকদের কাছেও নয়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।